কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। এই লাইনটি শুধু একটি গানের শুরু নয়, এটি এক সময়ের, এক সম্পর্কের, এক জীবন দর্শনের অবসানের ঘোষণা। এই গানটির কণ্ঠশিল্পী মান্না দে, যিনি লক্ষ মানুষের স্মৃতি, প্রেম, বেদনা ও নস্টালজিয়ার ভাষা হয়ে উঠেছিলেন। তার নিজের জীবনও কি শেষ পর্যন্ত এমন এক শূন্যতার গল্পে এসে থামেনি? প্রশ্নটি অস্বস্তিকর, কিন্তু অস্বীকার করা যায় না। মান্নাদের সঙ্গীত জীবন যতটা উজ্জ্বল, ব্যক্তিজীবনের অন্তর্লীন স্তরগুলো ততটাই নিঃশব্দ। তিনি ছিলেন এক বিরল প্রতিভা। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান, ভক্তিগীতি থেকে চলচ্চিত্রের প্লেব্যাক, সবখানেই তার অবাধ বিচরণ। কিন্তু এই বিস্তৃত সাফল্যের আড়ালে যে এক ধরনের নিঃসঙ্গতা ক্রমে তাকে গ্রাস করেছিল, সেটি আমরা খুব কমই দেখি। 1919 সালের 1 মে কলকাতায় জন্ম নেওয়া এই শিল্পী ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তার কাকা সঙ্গীতগুরু কৃষ্ণচন্দ্র দে এর সান্নিধ্যে তিনি গানের জগতে প্রবেশ করেন। এরপর ধাপে ধাপে তিনি পৌঁছে যান সেই উচ্চতায় যেখানে একজন শিল্পী শুধু গায়ক নন, একটি প্রতিষ্ঠান হয়ে ওঠেন। কিন্তু এই যাত্রাপথ ছিল কঠোর নিয়ম, অনুশীলন এবং আত্মনিয়ন্ত্রণে গড়া। প্রতিদিনের রেওয়াজ, শৃঙ্খলাবদ্ধ জীবন, এসব তাকে দিয়েছে দীর্ঘস্থায়ী কণ্ঠ। কিন্তু কে জানে, একই সঙ্গে হয়তো কেড়ে নিয়েছে কিছু স্বাভাবিকতা, কিছু সহজ আনন্দ। মান্না দে ছিলেন এমন এক শিল্পী যিনি নিজেকে কখনোই সম্পূর্ণ বলে ভাবেননি, বরং তিনি নিজেকে দেখতেন এক চিরশিক্ষার্থী হিসেবে। তার এই আত্মবিশ্বাসের সঙ্গে মিশেছিল এক ধরনের আত্মসন্দেহ। তিনি বিশ্বাস করতেন তার সমসাময়িকদের মতো সর্বভারতীয় জনপ্রিয়তা তিনি পাননি। মোহাম্মদ রফি বা লতা মঙ্গেশকরের মতো সর্বজন গ্রাহ্যতা তাকে ঘিরে তৈরি হয়নি। এই আক্ষেপ তিনি নিজেই স্বীকার করেছেন। অথচ তার কণ্ঠের গভীরতা, তার গায়িকীর জটিলতা, তার সুরের বৈচিত্র্য, সব কিছু মিলিয়ে তিনি ছিলেন অনন্য। এই অপূর্ণতার অনুভূতিই হয়তো তার ভেতরে এক নীরব নিঃসঙ্গতা তৈরি করেছিল। বাইরে থেকে যিনি প্রশংসায় ভাসছেন, ভেতরে তিনি হয়তো ভাবছেন, আমি কি সত্যিই আমার প্রাপ্যটুকু পেলাম? এই প্রশ্নের উত্তর কখনো মেলে না, কিন্তু প্রশ্নটি থেকেই যায়। তার ব্যক্তিজীবনে প্রেম ছিল গভীর, আন্তরিক এবং দীর্ঘস্থায়ী। স্ত্রী সুলোচনা কুমারানের প্রতি তার ভালোবাসা ছিল অনন্য। তিনি নিজেই বলেছেন, তার স্ত্রী ছিলেন তার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কিন্তু 2012 সালে স্ত্রীর মৃত্যুর পর তার জীবনে যে শূন্যতা তৈরি হয়, সেটি আর পূরণ হয়নি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যে ইচ্ছেটি প্রকাশ করেছিলেন, তার প্রয়াত স্ত্রীর জন্য একটি প্রেমের গান রেকর্ড করা, তা এক গভীর ট্র্যাজেডির ইঙ্গিত দেয়। একজন শিল্পী যিনি সারা জীবন প্রেমের গান গেয়েছেন, শেষ পর্যন্ত নিজের প্রেমের মানুষটিকে হারিয়ে একাকী হয়ে পড়েন। এই নিঃসঙ্গতা শুধু ব্যক্তিগত ছিল না, এটি ছিল সময়েরও। যে সময়ের জন্য তিনি গান গেয়েছেন, সে সময় ধীরে ধীরে বদলে গেছে। নতুন প্রজন্ম, নতুন ধারা, নতুন শ্রোতা, সব কিছু মিলিয়ে তার গান এক ধরনের নস্টালজিয়ার জায়গায় ঠাঁই পেয়েছে। তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার সময় যেন তাকে ছেড়ে এগিয়ে গিয়েছিল। কফি হাউজের সেই আড্ডাটা, এই গানটি তাই শুধু একটি গান নয়, এটি তার নিজের জীবনকেও প্রতিফলিত করে। আড্ডার মানুষগুলো হারিয়ে যায়, সম্পর্কগুলো ফিকে হয়ে যায়, আর এক সময় শিল্পী নিজেও সেই হারিয়ে যাওয়া তালিকার অংশ হয়ে যান। তবুও এই ট্র্যাজেডির মাঝেও একটি আলোক রেখা আছে। মান্না দে তার নিঃসঙ্গতাকে কখনো প্রকাশ্যে আনেননি,
তিনি গান গেয়েছেন, রেওয়াজ করেছেন, নতুন নতুন সুরে নিজেকে মেলে ধরেছেন। তার কণ্ঠে আমরা যে আবেগ শুনি সেটি হয়তো এই নিঃসঙ্গতারই পরিশীলিত রূপ। 2013 সালের 24শে অক্টোবর তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার গান রয়ে গেছে সেই প্রশ্ন, সেই বেদনা, সেই অপূর্ণতা। তিনি নিজেই যেন বলে গেছেন, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়। মান্না দে'র জীবন আমাদের শিখিয়ে দেয়, সাফল্য মানেই পূর্ণতা নয়। একজন শিল্পী যত বড় হন, তার ভেতরের নিঃসঙ্গতাও তত গভীর হতে পারে। আমরা তার গান শুনে আনন্দ পাই, স্মৃতিতে ডুবি, কিন্তু তার ভেতরের সেই নীরব মানুষটিকে খুব কমই দেখি। আজ যখন আমরা তার গান শুনি, তখন শুধু সুর নয়, সেই নিঃসঙ্গতার প্রতিধ্বনিও শুনতে পাই। মনে হয় এই কণ্ঠ শুধু গান গাইছে না, কিছু বলতে চাইছে, কিছু জানতে চাইছে, যা হয়তো কখনোই পুরোপুরি বলা হয়নি। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই লাইনটি তাই আজ শুধু একটি হারানো আড্ডার গান নয়, এটি একটি নিঃসঙ্গ শিল্পীর আত্মকথন, এক কণ্ঠ যে সারা জীবন মানুষকে সঙ্গ দিয়েছে, শেষ পর্যন্ত নিজেই হয়তো একা হয়ে গেছে। সুর থেমে যায়, মানুষ চলে যায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায়, অমলিন, অমর। মান্না দে সেই অনুভূতিরই আর এক নাম।